হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আজকের এই ভিডিওতে সুলতানি যুগের ইতিহাসের উপাদান নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং বলে দেবো যে এই টপিকের ওপর থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। ক্লাসের শেষে গিয়ে তোমাদেরকে দেখাবো যে নেটে এই টপিকের ওপর থেকে কি প্রশ্ন এসেছে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। 1192 খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হন এবং তারপরে 1206 সালে কুতুবউদ্দিন আইবক ভারতে সুলতানি শাসনের সূচনা করেন এবং 5টি বংশ পরপর ভারতে শাসন করেছিল। তো এই 5টি বংশের ইতিহাস জানার জন্য সেই সময় পর্বে যে সকল ইতিহাসমূলক গ্রন্থ রচিত হয়েছিল তার উপর নির্ভর করতে হয়। তো তুর্কো আফগান শাসনের প্রথম পর্বের যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চা করার ক্ষেত্রে আমরা দুটি ধারার প্রাধান্য দেখতে পাই। একটি হচ্ছে আরবীয় ধারা। এই ধারার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি, যে রাজনৈতিক ঘটনাবলী ছাড়াও সেই সময় পর্বের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এগুলোও তাদের ইতিহাস চর্চার বিষয়বস্তুতে স্থান পেয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে পার্শ্বিক ধারা। তো পার্শ্বিক ধারার যে ইতিহাস চর্চা, সেখানে শাসক শ্রেণীর কার্যকলাপের ওপরেই ইতিহাস চর্চাকে সীমাবদ্ধ রাখার প্রয়াস করা হয়েছিল। আরবীয় ঐতিহাসিকরা রাজকীয় পৃষ্ঠপোষকতার বাইরে থেকে ইতিহাস রচনার কাজে নিজেদেরকে লিপ্ত রেখেছেন, যে কারণে তাদের ইতিহাস চর্চা অনেকটা নিরপেক্ষ হয়ে উঠেছে এবং নিরপেক্ষভাবে কাজ করার পথটাও অনেকটা খোলা ছিল। কিন্তু পার্শ্বিক যে ঐতিহাসিকরা ছিলেন তারা রাজকীয় পৃষ্ঠপোষকতার লাভ করে তারা কি করছেন, ইতিহাস চর্চা শুরু করছেন, যে কারণে তাদের ইতিহাস চর্চায় পক্ষপাতের বিষয়টা অনেকটা চলে আসে। তো সুলতানি যুগে এত পরিমাণে ইতিহাস গ্রন্থ রচিত হয়েছিল, তো সে সম্পর্কে ঐতিহাসিক হার্ডি, পিটার হার্ডি, তিনি মন্তব্য করেছিলেন ভারতে ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ শতকের মধ্যবর্তীকালীন যে সময়কাল, সেটাকে তিনি মুসলিম ইতিহাস চর্চার ঔপনিবেশিক যুগ বলে অভিহিত করেছেন, অর্থাৎ এ কলোনিয়াল পিরিয়ড ইন ইন্দো মুসলিম হিস্টোগ্রাফি বলে কিন্তু অভিহিত করেছিলেন। তো তুর্কো আফগান যুগে এই যে ইন্দো মুসলিম ইতিহাস চর্চা, সেখানে কিন্তু সমাজের সর্বোচ্চ তলার মানুষের কথাই সব থেকে বেশি পরিমাণে তুলে ধরা হয়েছিল, অর্থাৎ সুলতান, অভিজাত শ্রেণী, উচ্চ প্রশাসক গোষ্ঠী, তাদের যে মহত্ব, কৃতিত্ব, ক্ষমতার বিস্তার, এগুলোই কিন্তু ইতিহাসের মূল উপজীব্য বিষয় ছিল। তো মুসলিম ইতিহাস চর্চার এই যে ধারা, সেটাকে বলা হচ্ছে মনাফিব, অর্থাৎ রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে সেই সময় পর্বের লেখকরা যে ইতিহাস চর্চা করেছিলেন, সেখানে রাজরাজাদের কথাই বেশি পরিমাণে স্থান পেয়েছিল। তো যে কারণে এগুলোকে বলা হচ্ছে মনাফিব বা ফজাইল গোষ্ঠী বা ফজাইল ধারা। ঠিক আছে, তো মুসলিম ইতিহাস চর্চার এই যে ধারা, সেটি ফজাইল বা মনাফিব নামে পরিচিত। তো এই ধারার ঐতিহাসিক কারা? এই ধারার ঐতিহাসিক হলেন জিয়াউদ্দিন বার্নি, আমির খুসরু, ইয়াহিয়া বিন সারহিন্দ। হ্যাঁ, এনারা ছিলেন এই ফজাইল গোষ্ঠীভুক্ত এবং তাদের রচনা সেগুলো ছিল গদ্যে লিখিত রাজ প্রশস্তিমূলক। তো এইভাবে তারা ইতিহাস রচনা করেছেন। তো সুলতানি যুগের ইতিহাসের উপাদানকে আমরা মোটামুটি দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দেশীয় সাহিত্য আর একটি হচ্ছে বিদেশি পর্যটকদের বিবরণ। বিদেশি পর্যটকদের বিবরণ বলতে সেই সময় যে সকল বিদেশি পর্যটক বা রাজদূতরা এসেছিলেন, যেরকম মোহাম্মদ বিন তুগলকের সময় আমরা দেখেছিলাম ইবন বতুতা ভারতে এসেছিলেন এবং ভারত সম্পর্কে অনেক বিস্তৃত বিবরণ তার গ্রন্থে পাওয়া যায়। এবং দক্ষিণ ভারতে সুলতানি পর্বে বিজয়নগরের শাসন চলছিল, বিজয়নগর, বাহমনি। তো এই দুটো রাজ্যে অনেক বিদেশি পর্যটক এসেছিলেন এবং তাদের বিবরণ থেকে আমরা সুলতানি যুগের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে পারি। তো মধ্যযুগের ইতিহাস রচনার এই উপাদান হিসেবে মুসলিম লেখকদের পাশাপাশি অমুসলিম লেখকদের রচনাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক পর্বে শিখ, মারাঠা এবং রাজপুত জনগোষ্ঠীর অনেক লোকগাথা তৎকালীন সময়ে পাওয়া যায়, যেখান থেকেও আমরা সুলতানি যুগের এবং
সেই সময়ে যে সকল আঞ্চলিক রাজ্যগুলো ছিল বা প্রাদেশিক শাসনগুলো ছিল তাদের ইতিহাসও জানা যায়। তো শুরুতেই যার কথা বলবো তিনি হচ্ছেন হাসান নিজামি, অর্থাৎ সুলতানি যুগের প্রথম পর্বের রাজকীয় ইতিহাস লিখেছেন হাসান নিজামি। দেখো, মোহাম্মদ ঘুরির একটি অভিযানের সঙ্গী হিসেবে তিনি ভারতে আসেন এবং ভারতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার বিখ্যাত গ্রন্থের নাম তাজ উল মাসির। এই গ্রন্থ থেকে 1192 থেকে 1228 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম পর্বের ইতিহাস জানা যায়, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের জীবনী এবং কার্যাবলী, ইলতুৎমিশের আমলের প্রথম দিকের অনেক ঘটনা এই তাজুল মাসির গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন। এই গ্রন্থটি কিন্তু ফার্সি ভাষাতে রচিত হয়েছিল। দেখো, প্রথম পর্বে হাসান নিজামি মনস্থির করেছিলেন যে তাজুল মাসির গ্রন্থটি তিনি আরবি ভাষাতে লিখবেন, কারণ এই তাজুল মাসির কিন্তু আরবি শব্দ। তো পরবর্তী সময়ে তিনি মনে মনে ভাবলেন যে সেই সময়ে রাষ্ট্রীয় ভাষা তো হচ্ছে ফার্সি এবং জনগণের মুখের ভাষাও হচ্ছে ফার্সি, সুতরাং তিনি আরবিতে লিখলে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। তো সেই দিক থেকে বিবেচনা করে তিনি ফার্সি ভাষায় হাসান নিজামি তাজুল মাসির গ্রন্থটি রচনা করেন। আরও একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হলেন মিনহাজ উস সিরাজ। দেখো, তিনি আফগানিস্তানের ফিরোজ শাহ শহরে জন্মগ্রহণ করেন। তার লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ হল তাবাকাত ই নাসিরি। এখান থেকে আমরা ইসলামের উৎপত্তি থেকে 1260 পর্যন্ত সুলতানি বংশের ইতিহাস জানা যায় এবং তিনি 1227 খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন। তিনি 3 বছর বাংলার রাজধানী লক্ষণাবতীতে অতিবাহিত করেছিলেন, তারপর আবার দিল্লিতে ফিরে আসেন। তিনি দিল্লির নাসিরিয়া কলেজের অধ্যক্ষ দায়িত্ব ছিলেন। মিনাজুর সুলতান নাসির উদ্দিনের সময় দিল্লির প্রধান কাজীর দায়িত্বও পালন করেছিলেন। সুতরাং তিনি শুধুমাত্র লেখক ছিলেন না, তাকে দিল্লির প্রধান কাজের দায়িত্ব পালন করতে হয়েছিল। আরও একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হলেন ইসামি। তার পুরো নাম হলো খাজা আব্দুল মালিক ইসামি। তার বিখ্যাত গ্রন্থ হলো ফুতুহ উস সালাতিন, যেখান থেকে গজনী সুলতান মাহমুদ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানির দীর্ঘ ইতিহাস জানা যায়। তিনি বাহমনি রাজা আলাউদ্দিন বাহমন শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। জিয়াউদ্দিন বার্নি। দেখো, জিয়াউদ্দিন বার্নিও সুলতানি যুগের আরও একজন গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট লেখক ছিলেন। তিনি তুর্কিমেনিস্তানের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা তার দুটো গ্রন্থের কথা জানি। তার বিখ্যাত গ্রন্থ হলো তারিকি ফিরোজ শাহী আর আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ফুতুহ ই জাহানদারি। এই তারিকি ফিরোজ শাহী গ্রন্থ থেকে তুগলুক বংশের ইতিহাস জানা যায়, আর ফুতুহ ই জাহানদারি থেকে দিল্লি সুলতানদের শাসন নীতির বিশ্লেষণ বা শাসন নীতির ধারা সম্পর্কে জানতে পারি। তো বার্নি এই দুটো গ্রন্থ ছাড়াও আরও অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে ইনায়েতনামা, সালভাতি কবির, সানাই মোহাম্মদী, মাসিরি সাদাত, হাসরাতনামা, এই গ্রন্থগুলো তিনি লিখেছিলেন। আমির খুসরু, যিনি ভারতের তোতাপাকি নামে পরিচিত, তিনি অজস্র গ্রন্থ রচনা করেছিলেন, কবিতা লিখেছিলেন। তিনি 1253 সালে উত্তরপ্রদেশের পাতিয়ালাতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আমির সাইফুদ্দিন মাহমুদ, মাতা ছিলেন বলবনের যুদ্ধমন্ত্রী ইমাদুল মুলকের কন্যা। তিনি 8 বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। আমির খুসরু সভাকবি হিসেবে দিল্লির যে রাজদরবার ছিল সেখানে 1290 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত নিযুক্ত ছিলেন, অর্থাৎ তার সময় পর্বে অনেক সুলতানের উত্থান পতন তিনি নিজের চোখে দেখেছিলেন। তো তার বিখ্যাত গ্রন্থগুলো সম্পর্কে একটু আলোকপাত করা যাক। দেখো, তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, আমরা ডিটেলসে সেগুলো দেখার চেষ্টা করব। তিনি খাজাইন উল ফুতুহ বা তারিকি আলাই গ্রন্থ লিখেছিলেন, যেখান থেকে আমরা আলাউদ্দিন খলজির যুদ্ধ বিজয়ের বর্ণনা পাওয়া যায় এবং মালুক কাফুর তিনি দাক্ষিণাত্য বিজয় করেছিলেন তারও বিস্তারিত বিবরণ আমরা এই খাজাইন উল ফুতুহ গ্রন্থে পেতে পারি। দেওল রানী খিজির খাঁ, এই গ্রন্থে দেখা যায় আলাউদ্দিনের পুত্র খিজির খাঁর সঙ্গে রানা কর্ণদেবের কন্যা দেওল রানীর প্রেম কাহিনী কিন্তু বর্ণনা করা হয়েছে। কিরান উস শায়াদিন, এই গ্রন্থে বলবনের দ্বিতীয় পুত্র লখনৌতির শাসক বুগরা খাঁ এবং দিল্লির সুলতান কাইকোবাদের সাক্ষাৎকারের বিবরণ কিন্তু এখানে পাওয়া যায়,
অর্থাৎ পিতা পুত্রের সাক্ষাৎকারের বিষয়টা কিরানুস সায়াদিন গ্রন্থে তিনি তুলে ধরেছেন এবং এই সাক্ষাৎকার হয়েছিল অযোধ্যা নদীর তীরে 1287 সালে। আচ্ছা, এখানে আমি বলে রাখি বুগরা খাঁ ছিলেন কায়কোবাদের পিতা, অর্থাৎ কায়কোবাদ তিনি তো যুবক বয়স ছিল, তিনি এত পরিমাণে মদ্যপান নারী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সেই সময় সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তো বুগরা খাঁ কি করেছিল যে তিনি কায়কোবাদকে জব্দ করার জন্য তার সেনাবাহিনী নিয়ে যান, ওদিকে কায়কোবাদ তার পিতাকে জব্দ করার জন্য বাংলার দিকে সেনাবাহিনী নিয়ে যাত্রা শুরু করে। তারপর অযোধ্যা নদীর তীরে তাদের মধ্যে সাক্ষাৎ হয় এবং সাক্ষাৎ হওয়ার পর তারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয় এবং পিতা পুত্রের মিলন হয় এবং কায়কোবাদকে বেশ কিছু নির্দেশিকা দিয়ে বুগরা খাঁ আবার বাংলাতে ফিরে গিয়েছিলেন। তো এই ঘটনার বিবরণ কিরানুস সায়াদিন গ্রন্থে রয়েছে। আশিকা। আশিকা গ্রন্থে গুজরাটের বন্দিনী রাজকন্যা দেবলা দেবীর সাথে শাহজাদা খিজির খাঁর প্রেম কাহিনী, হিন্দুস্থানের রমণীদের সৌন্দর্য গুণাবলীর বর্ণনা রয়েছে। মিফতাউল ফুতুহু থেকে আমরা সুলতান জালালউদ্দিন খলজি 4টি যুদ্ধ বিজয়ের উল্লেখ পাওয়া যায়। তুগলুকনামা। তুগলুকনামা থেকে গিয়াসউদ্দিন তুগলুকের সিংহাসনের দখল সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। আরও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল নুরু শিপিওর, যেখানে সুলতান মোবারক শাহের আমলের বেশ কিছু ঘটনা, ভারতের ভাষা, উদ্ভিদ, প্রাণী প্রভৃতির বর্ণনা রয়েছে এবং 1318 সালে দেবগিরির চূড়ান্ত পরাজয়ের বর্ণনাও এই গ্রন্থে পাওয়া যায়। তো একটু ক্রোনোলজিক্যালি দেখা যাক যে তার গ্রন্থগুলো। প্রথম হচ্ছে কিরানুস সায়াদিন, যেটি 1288 সালে লেখা হয়েছিল। মিফতাউল ফুতুহু 1290 সালে, ঘিরাতুল কামাল 1294, খামসা-ই নিজামি 1298, খাজাইনুল ফুতুহু 1310, দেওল রানী খিজির খাঁ, এটি অন্য নাম হচ্ছে আশিকা 1315, নহশিপিওর 1318, লাস্ট হচ্ছে তুগলুকনামা 1321 সাল। তাহলে আমরা ক্রোনোলজিক্যালি আমির খুসরুর গ্রন্থগুলো দেখলাম। নেক্সট হচ্ছে শামসুদ্দিন সিরাজ আফিফ। দেখো, তিনি 1356 সালে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত গ্রন্থ হলো তারিকি ফিরোজ শাহী, যেখান থেকে আমরা গিয়াসউদ্দিন তুগলুক, মোহাম্মদ বিন তুগলুক ও ফিরোজ শাহ তুগলুক সম্পর্কে জানতে পারি। আফিফ তারিকি ফিরোজ শাহী গ্রন্থে শিরোনাম হিসেবে মনাকিব শব্দটি ব্যবহার করেছিলেন এবং তিনি ফিরোজ শাহ তুগলুক সম্পর্কে লিখছেন, তিনি ছিলেন প্রকৃতপক্ষে এই যুগের ইমাম, যার 40 বছর রাজ্যত্বকালে মঙ্গলরা দিল্লি আক্রমণ করেনি অথবা কোনো বিদ্রোহ রাজ্যের শান্তি নষ্ট করেনি। তো এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলিতে লেখকগণ বিভিন্ন মন্তব্য তাদের শাসক শ্রেণী অভিজাতদের সম্পর্কে করেছেন, সুতরাং মন্তব্যগুলো ভালো করে দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ। তার গ্রন্থের নাম তারিকি মোবারক শাহী। তিনি আমির খুসরুর কিরানুস সায়াদিন গ্রন্থের নাম তার এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। তো মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছিলেন, তার ভাণ্ডার বিপুল পরিমাণ ধনরত্নে পরিপূর্ণ ছিল, কিন্তু তার মহৎ কৃতিগুলি ছাড়া তিনি আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেননি। কর্পদক শূন্য অবস্থায় তিনি জন্মেছিলেন আর কর্পদক অবস্থাতেই তিনি এই অস্থায়ী জগৎ পরিত্যাগ করলেন। তো আমি একটু আগে বললাম এই কোটেশন ভিত্তিক অনেক প্রশ্ন আসে, সেগুলো ভালো করে দেখতে হবে। আমি কিছু গুরুত্বপূর্ণ কোটেশন এখানে তুলে ধরেছি। রাজিয়ার সিংহাসনচ্যুতর পর তিনি বলেছিলেন, এই স্বর্গীয় পৃথিবী যেসব ব্যক্তির উত্থানে সাহায্য করে, পরে তারাই গলায় ফাঁস আটকে দেয়। সুতরাং এইরকম কোটেশনগুলো কিন্তু নেটে এবং সেটে খুব দেয়, ভালো করে দেখতে হবে। তো সুলতানি যুগের মেন যে লেখকগণ ছিলেন তাদের গ্রন্থ এবং সেই গ্রন্থে কি কি বলা রয়েছে আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করলাম। এবার একটু আমরা দেখব সুলতানি যুগের অন্যান্য কি কি ইতিহাস গ্রন্থ রয়েছে। শাহনামা রচনা করেছিলেন মোহাম্মদ আলী বিন আবু বকর, এটি আরবি ভাষায় লেখা হয়েছিল। এই গ্রন্থ থেকে সিন্ধুর ইতিহাস জানা যায়। তারিকি সিন্ধ রচনা করেছিলেন মীর মোহাম্মদ মাসুম, এটি থেকে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানা যায়। কিতাবুল ইয়ামিনী রচনা করেছিলেন উদ্বি, এটি আরবি ভাষায় লেখা, এখান থেকে সুলতান মাহমুদের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। এছাড়াও সেই সময় বেশ কিছু আঞ্চলিক সাহিত্য রচিত হয়েছিল, যেরকম লুবাত উল আলবাব লিখেছেন নুরুদ্দিন, জাফরনামা লিখেছেন সরফুদ্দিন আলী ইজতি, যেখান থেকে আহমদনগরের ইতিহাস জানা যায়। বুড়হ ই মাসির বা বুরহানি মাসির লিখেছিলেন
সৈয়দ আলী বিন আহমেদ সিরহিন্দ, বিজাপুরের ইতিহাস জানা যায়। মোহাম্মদনামা লিখেছিলেন মুল্লা জহুরি, যেখান থেকে বিজাপুরের ইতিহাস জানা যায়। গুলসানি ইব্রাহিমি লিখেছেন ফেরিস্তা মোহাম্মদ বিন কাসিম, বিজাপুরের ইতিহাস জানা যায়। অর্থাৎ এই গ্রন্থগুলো সেই সময় পর্বে রচনা করা হয়েছিল, যেগুলো আঞ্চলিক ইতিহাস জানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আমি অন্যান্য গ্রন্থের কথা বলি, তাহলে আতা মালিক জুনাইনি লিখেছিলেন তারিকি জাহানশমা, তারপরে আব্বাস সেইরওয়ানি লিখেছিলেন তারিকি শেরশাহী, নিয়ামতুল্লাহ লিখেছেন মাকজান ই আফগান, আবদুল্লাহ রচনা করেছিলেন তারিকি দাউদি, তারপর আহমদ ইয়াদগাল রচনা করেছিলেন তারিকি সালাতিন ই আফগান। তো এইরকম অজস্র গ্রন্থ দিল্লির সুলতানি আমলে কিন্তু রচিত হয়েছিল। তো এখান থেকে এই গ্রন্থের নাম এবং লেখক কি বলা হয়েছে এগুলো কিন্তু ডিটেলসে দেখতে হবে। ক্রোনোলজিক্যালি প্রশ্ন দেয় এবং কোন গ্রন্থে কি উল্লেখ রয়েছে এটাও দিতে পারে, এবং কোন গ্রন্থের কি লেখক ম্যাচিং টাইপের কোশ্চিনও এখান থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু দেখব বিদেশি পর্যটকদের বিবরণ। তার মধ্যে আমরা ইবন বতুতা, যেহেতু তার সাথে ডাইরেক্ট সুলতানি সাম্রাজ্যের একটি সম্পর্ক ছিল, কারণ মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকালে তিনি এসেছিলেন, সুতরাং তার সম্পর্কে ডিটেলসে একটু দেখা দরকার। ইবন বতুতা তিনি লিখছেন কিতাবুল রেহালা গ্রন্থ। তিনি মরক্কো জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন, তারপর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভারতে প্রবেশ করেন। কোন পথে তিনি ভারতে প্রবেশ করেছিলেন? ইন্দুকুশ পর্বত অতিক্রম করেন, তারপর গজনি কাবুল হয়ে ইবন বতুতা 1333 সালে ভারতে প্রবেশ করেন এবং 1347 সাল পর্যন্ত ভারতে ছিলেন। সেই সময়ে মোহাম্মদ বিন তুগলুক ছিলেন দিল্লির সুলতান। তো মোহাম্মদ বিন তুগলুক ইবন বতুতাকে দিল্লির কাজী হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি মাত্র 4 বছর সেই দায়িত্ব পালন করেন। তিনি চীন যাবার সময় বতুতা শ্রীহট্টের দরবেশ শেখ জালালউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন। সুলতানি যুগের ডাক ব্যবস্থারও প্রশংসা ইবন বতুতার গ্রন্থে আমরা পাই। তিনি কি কি বলেছেন সেটা একটু দেখা যাক। তিনি বলছেন, ঘোড়ায় বয়ে নিয়ে যাওয়া যে ডাক তার নাম হচ্ছে উলাক, মানুষের বয়ে নিয়ে যাওয়া যে ডাক তার নাম হচ্ছে হাওয়া। ইবন বতুতা বহুবার দস্যুদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, যে কোন বিদেশি পর্যটক তিনি দস্যুদের দ্বারা বহুবার অত্যাচারিত হয়েছিলেন বা দস্যুরা তাকে লুটপাট করে নিয়েছিল। সঠিক উত্তর হবে ইবন বতুতা। ইবন বতুতা প্রথম জনানি শহর পরিদর্শন করেন। তিনি লাহোরকে মন ভোলানো শহর বলে উল্লেখ করেছেন। তিনি আম, কাঁঠাল, জাম, মহুয়া, আঙ্গুর, ডালিম ফলের কথা তার গ্রন্থে উল্লেখ করেছিলেন। বতুতা জানিয়েছেন ভারতে 3 বার ধানের চাষ হতো। ইবন বতুতা অযোধ্যা এবং আজমিরে 3টি সহমরণ দেখেছিলেন। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সহমরণ দেখে তিনি অজ্ঞান হয়ে যান। অর্থাৎ যদি কখনো এমন প্রশ্ন আসে কোন বিদেশি পর্যটক তিনি সহমরণ দেখে বা সতীদাহ দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইবন বতুতা। ঠিক আছে, তো এই বিষয়গুলো ইবন বতুতা সম্পর্কে ভালো করে মনে রাখতে হবে। তো একটু দেখা যাক যে এই সুলতানি সাম্রাজ্যের ইতিহাসের ওপর কি কি ইংরেজি বই রয়েছে। মানে সাম্প্রতিক সময়ে ঐতিহাসিকদের রচিত ইংলিশ বইও পরীক্ষাতে জিজ্ঞেস করে। তো যদি একটু তোমাদের এই বেসিক কিছু বই ভালো করে জানা থাকে, তাহলে কোশ্চেন এলে তোমরা কিন্তু সহজেই তার উত্তর দিয়ে আসতে পারবে। দেখো, এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া লিখেছেন ঈশ্বরী প্রসাদ। মিডিয়েভাল ইন্ডিয়া আন্ডার মুসলিম রুল লিখেছেন লেন পল। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ান লিখেছেন এলিয়ট ডাউসন। দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া লিখেছেন ABM হাবিবুল্লাহ। হিস্ট্রি অফ খালজিস লিখেছেন KS লাল। তুগলুক ডাইনেস্টি লিখেছেন AM হুসেন। দ্য সালতানেট অফ দিল্লি লিখেছেন AL শ্রীবাস্তব। এছাড়াও আরও কিছু গ্রন্থ রয়েছে, তোমরা এখানে দেখতে পাবে। সোশিও ইকোনমিক হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়া KN চিটনিস। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়া সার্ভে লিখেছেন ইরফান হাবিব। লাইফ অ্যান্ড কন্ডিশন অফ দ্য পিপল অফ হিন্দুস্তান লিখেছেন KM আশরফ। তারাচাঁদ গ্রন্থ লিখেছেন ইনফ্লুয়েন্স অফ ইসলাম ইন ইন্ডিয়ান কালচার। তো এরকম অজস্র গ্রন্থ কিন্তু লিখেছিলেন। দেখো, বিজয়নগর লিখেছেন বার্টন স্টেইন। এ ফরগটন এম্পায়ার লিখেছেন R.C. ওয়েল। দ্য বাহমনি কিংডম লিখেছেন H.K. শেরওয়ানি। হাসান শাহী বেঙ্গল লিখেছেন M.R. তরফদার। সুতরাং এই ঐতিহাসিকরা কিন্তু এই বিষয়গুলোর উপর কাজ করেছেন। আরও এখানে গ্রন্থ রয়েছে, তোমরা দেখো। দ্য দিল্লি সালতানেট P. জ্যাকসন। মিডিয়েভাল টেকনোলজি এক্সচেঞ্জ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন ইসলামিক ওয়ার্ল্ড ইরফান হাবিব। সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন ইন চাইনা জোসেফ নিডহ্যাম লিখেছেন। অর্থাৎ এই যে বইয়ের নাম, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তো তোমরা সেটা ভালো করে দেখতে পারো। এই গ্রন্থটি অবশ্যই মনে রাখবে, গান পাউডার অ্যান্ড ফায়ার আর্মস ওয়ারফেয়ার ইন মিডিয়েভাল ইন্ডিয়া।
ইকতিদার আলম খান, অর্থাৎ ইকতিদার আলম খান ছিলেন আলীগড় ঘরানার একজন ঐতিহাসিক, যিনি মধ্যযুগের ভারতের, মধ্যযুগ বলতে তো অবশ্যই সুলতানি এবং মোগল এ দুটো যুগকে বোঝায়। তো এই সময়ে সামরিক যুদ্ধ কৌশল, তারপর গোলা বারুদের ব্যবহার, রণনীতি, কি কি যুদ্ধ অস্ত্র ছিল, অর্থাৎ এক কথায় বললে সামরিক ইতিহাস নিয়ে কাজ করেছেন ইকতিদার আলম খান। আর সুফির ওপর কাজ করেছেন কে? SAA রিজভি, অর্থাৎ সৈয়দ আথার আব্বাস রিজভি এই সুফিজমের ওপর কাজ করেছেন। তো এই বিষয়টা মনে রাখবে। আরেকজন কাজ করেছেন রিয়াজুল ইসলাম, সুফিজম ইন সাউথ এশিয়া, ইম্প্যাক্ট অন 14th সেঞ্চুরি ইন মুসলিম সোসাইটি। সুতরাং কে কোন বিষয়ের উপর কাজ করেছেন এ সম্পর্কে একটু জানা দরকার। মোহাম্মদ হাবিব, তিনি দিল্লি সুলতানির ওপর কাজ করেছেন, অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের সময় দিল্লির অবস্থান কেমন ছিল, দিল্লিকে কেন্দ্র করে কিভাবে সুলতানি সাম্রাজ্য আবর্তিত হয়েছিল, এই বিষয়ের ওপর কাজ করেছেন মোহাম্মদ হাবিব, যিনি ছিলেন ইরফান হাবিবের পিতা। তো একটু দেখা যাক প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলোর উপর থেকে কি প্রশ্ন এসেছে। দেখো, ফিরদৌসি দ্য অথর অফ শাহনামা ওয়াজ দ্য পোয়েট ইন দ্য কোর্ট অফ, অর্থাৎ এই যে ফিরদৌসি যিনি শাহনামা লিখেছেন তিনি কার সভাকবি ছিলেন? একদম সহজ প্রশ্ন, আলাদা করে এর উত্তর বলার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি কি ধরনের প্রশ্ন দেয়। আর একটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ অ্যাড্রেসেস অ্যাজ দখোজ-ই-পুর নিয়ামত বাই মরক্কান ট্রাভেলার ইবন বতুতা, অর্থাৎ ইবন বতুতা তিনি কোন জায়গাটিকে দখোজ-ই-পুর নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসের পূর্ণ নরক বলে অভিহিত করেছেন? মালওয়া, বেঙ্গল, গুজরাট, জৌনপুর। সঠিক উত্তর হচ্ছে বেঙ্গল। সুতরাং এই রকম প্রশ্ন কিন্তু নেটে এসেছে, তো সেইভাবে তোমাদেরকে একটু প্রিপারেশনটা নিতে হবে। আরেকটি দেখো যে এদিকে টেক্সচুয়াল বই দেওয়া রয়েছে, এদিকে ডেসক্রিপশন অফ ইভেন্ট, অর্থাৎ সেই বইয়ে কি মেনশন করা রয়েছে। সবসময় শিখতে হয় যে কিভাবে কোশ্চেনের অ্যান্সার দেবে। তো এই গ্রন্থগুলোর মধ্যে মুরজ-ই-জাহাব এই গ্রন্থটি অনেক আগে রচিত হয়েছিল, আর্লি মিডিয়াভেল ফেজে, এবং সেখানে রাষ্ট্রকূটদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। তো এখানে কি দেওয়া রয়েছে? একদিকে রয়েছে যে এই বইয়ে কি বিষয়গুলো বলা হয়েছিল বা কি পাওয়া যায় তারই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এইগুলো দেখে তোমাদেরকে ম্যাচিং টাইপের কোশ্চেন এখানে বার করতে হবে। সুতরাং কোশ্চেন কি? কোশ্চেন কোনো বইয়ের নাম জিজ্ঞেস করে দেওয়া হতে পারে, কোনো কোটেশন ভিত্তিক কোশ্চেন দেওয়া হতে পারে, বইয়ের মধ্যে কি ইভেন্টস বা কি বর্ণনা রয়েছে সেই ভিত্তিক প্রশ্ন দেওয়া হতে পারে, লাস্ট হচ্ছে বইয়ের নাম একদিকে থাকবে আর একদিকে হচ্ছে লেখকের নাম থাকবে, দিয়ে ম্যাচিং টাইপের কোশ্চেনও দিতে পারে। তো সুতরাং এই 3 থেকে 4 টাইপের কোশ্চেন কিন্তু সুলতানি সাম্রাজ্যের ইতিহাসের উপাদান থেকে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। একটু ভালো করে পড়লেই এই টপিক থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এই ছিল আজকের বিষয়। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা এনটিএ নেটের জন্য স্পেশালি একটি প্র্যাকটিস সেট বার করেছি, যেখানে তোমরা ইউনিট ওয়াইজ এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে, ইউনিট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবে, ইউনিট ওয়াইজ প্র্যাকটিস সেট কোশ্চেনও সেখানে রয়েছে। ইউনিট 10-এ যে হিস্টোগ্রাফি, সেই হিস্টোগ্রাফির কোশ্চেন পেয়ে যাবে, যেটা কিন্তু অন্য কোনো বইয়ে পাবে না। বিশেষ করে এনটিএ নেটের যে বইগুলো তোমরা প্র্যাকটিস সেটের জন্য ব্যবহার এতদিন পর্যন্ত করে এসেছো, সেখানে কিন্তু হিস্টোগ্রাফিটা সেভাবে নেই, কিন্তু এই বইতে তোমরা হিস্টোগ্রাফির কোশ্চেনও পেয়ে যাচ্ছ। কম্প্রিহেনশনের কোশ্চেনও দেওয়া রয়েছে, যেটা নেটে প্রত্যেকবারই কোশ্চেন আসে। অ্যান্সার কি দেওয়া রয়েছে প্রত্যেক প্রশ্নের, এবং তার ডিটেল সলিউশন দেওয়া রয়েছে। অনেক বইয়ে কি হয় যে একটা দুটো অ্যান্সার কির এক্সপ্লেনেশন থাকে, বাকি আর থাকে না, কিন্তু এখানে না, প্রত্যেক প্রশ্নের এক্সপ্লেনেশনও তোমরা পেয়ে যাবে। এবং লেটেস্ট এনটিএ নেটের যে এক্সাম প্যাটার্ন, যে কোশ্চেন তারা ফলো করে, সেই কোশ্চেনের দিকে লক্ষ্য রেখে বইটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। একদম মিনিমাম প্রাইস বইয়ের রাখা হয়েছে, যাতে তোমরা খুব সহজে বইটি তোমাদের জন্য সংগ্রহ করে ভালো করে প্র্যাকটিস করতে পারো, এবং নেট বা সেট সেখানে তোমাদের যে স্বপ্ন জেআরএফ বা নেট ক্র্যাক করা, সেটা তোমরা কোয়ালিফাই করতে পারো। তো বইটির বিনিময় মূল্য রাখা হচ্ছে মাত্র 250 টাকা। তোমরা ফ্রি ডেলিভারি পেয়ে যাবে। এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে বইটি অর্ডার করতে পারো, বা ফ্লিপকার্টেও বইটি অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও তোমরা অর্ডার করতে পারো। দেখো, আমাদের এনলাইট হিস্ট্রি থেকে 3টি বই প্রকাশ করা হয়েছে। পেপার 1-এর জন্য আমরা দুর্দান্ত বই নিয়ে এসেছি। ভালো করে প্র্যাকটিস করলে পেপার 1-এ তোমাদের স্কোর 100% বাড়বে। একই রকমভাবে নেটের জন্য নিয়ে এসেছি, সেটের জন্যও নিয়ে এসেছি। সুতরাং খুব কোশ্চেনের দিক থেকে আমরা বইয়ের মধ্যে কোনো কম্প্রোমাইজ করিনি।
একদম ভালো ভালো কোশ্চেন কিন্তু বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই বইগুলো সংগ্রহ করে তোমরা প্র্যাকটিস করো এবং তাহলে তোমাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষাতে দেখতে পাবে। আর লাস্ট আমরা বহরমপুরে প্রথম অফলাইন ব্যাচ শুরু করতে চলেছি। যারা মুর্শিদাবাদে রয়েছো, ভাবছো নেট সেটের প্রিপারেশন নেবে, এসএলএসটি পিএসসির প্রিপারেশন নেবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে সঠিকভাবে গাইডেন্স দিয়ে দেব। পাশাপাশি আমরা পেপার পাবলিকেশন, তারপরে রিসার্চ পেপার রাইটিং, তারপর রিসার্চ প্রপোজাল রাইটিংয়েও গাইডেন্স দিয়ে থাকি। তোমরা চাইলেও সেখানেও হেল্প নিতে পারো। তো এই ছিল আজকের বিষয়। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।